বাংলাদেশ একটা কঠিন সময় পার করছে এবং ঢাকা প্রায় অচল। সচিবালয় স্থবির, এনবিআরে কোনো কাজ হচ্ছে না, নগর ভবন অবরুদ্ধ, শেয়ার বাজারে ধস। একটা দেশের রাজনীতির ভবিষ্যৎ, অর্থনীতির ভবিষ্যৎ কোন জায়গায় গিয়ে দাঁড়ালে, কতটা অনিশ্চিত হলে এরকম একটা পরিস্থিতি তার রাজধানীতে হয়, একটা দেশের কেন্দ্রবিন্দুতে হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের যে গুঞ্জন এবং এরপর সরকারের পক্ষ থেকে তার দায়িত্বে বহাল থাকবার যে ঘোষণা, এই নাটকীয়তাই আসলে সাম্প্রতিক এই পরিস্থিতিকে অনেকখানি উস্কে দিয়েছে বলা যেতে পারে। এর মধ্যে সরকারের কিছু কিছু সিদ্ধান্ত এই বিষয়গুলোতে অনেক ফুয়েল দিয়েছে এবং প্রফেসর ইউনূসের এই নাটকীয়তা বা তাকে কেন্দ্র করে এই নাটকীয়তা সাম্প্রতিক রাজনীতিতে একটা নতুন মাত্রা যোগ করেছে। বলা যেতে পারে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকারের প্রতি আস্থাহীনতা, অন্যদিকে অন্য আরেকটা দিকে সরকারের অভ্যন্তরে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অস্পষ্টতা, সব মিলিয়ে গণতন্ত্রের উত্তরণের যাত্রাপথ ক্রমেই জটিল হয়ে উঠছে। প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকার মূলত 2024 সালের আগস্টের গণ অভ্যুত্থানের পর দেশকে একটা গ্রহণযোগ্য রাজনৈতিক ধারায় ফিরিয়ে আনবার লক্ষ্য নিয়ে দায়িত্ব নেয় এবং সেই সময়টাতে দেশে এক ধরনের আশা তৈরি হয়েছিল যে এই সরকার একটি রোড ম্যাপ নির্ধারণ করে রাজনৈতিক সংস্কার, বিচারের প্রক্রিয়া এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই প্রত্যাশা ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসে। বিএনপি, জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপির মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে স্পষ্ট হয়ে ওঠে, প্রধান উপদেষ্টার বৈঠকে স্পষ্ট হয়ে ওঠে যে নির্বাচন প্রশ্নে সরকারের অবস্থান এখনো অস্পষ্ট। বারবার বলা হচ্ছে নির্বাচন হবে ডিসেম্বরে 2025 থেকে জুন 2026 সালের মধ্যে, কিন্তু একটি নির্দিষ্ট দিন কিংবা কার্যক্রম ভিত্তিক রোডম্যাপ না থাকায় বিরোধী দলগুলো সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছে। এই পরিস্থিতিটাকে আরো জটিল করেছে সরকারের অভ্যন্তরীণ নানা বিতর্ক এবং ভুল সিদ্ধান্ত। রাখাইন রাজ্যে মিয়ানমারের মানবিক করিডোর দেওয়ার উদ্যোগ, চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশিদের দায়িত্ব দেওয়া এবং নির্বাচনী রোডম্যাপ নিয়ে সেনাপ্রধানের বক্তব্যকে কেন্দ্র করে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তা সরকারের সিদ্ধান্ত গ্রহণের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যখন বলেছেন যে নির্বাচন 12 থেকে 18 মাসের মধ্যে হওয়া উচিত, তখন এটি এক ধরনের সময়সীমা নির্ধারণের ইঙ্গিত ছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে এটিকে ব্যক্তিগত মতামত বলে ব্যাখ্যা করা হয়, যা রাজনৈতিক এবং সামরিক স্তরে সমন্বয়ের ঘাটতি নির্দেশ করে। এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায়, একই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেনাবাহিনীর আগ্রহকে অনেক বেশি প্রকাশ করে ক্ষমতায় থাকার যে উপদেষ্টা মণ্ডলী আছে তাদের থেকে। সরকারের প্রতি আস্থার সংকট বাড়িয়েছে উপদেষ্টা নিয়োগ এবং পরিচালনার পদ্ধতিও। উপদেষ্টা পরিষদে যে অঞ্চল ভিত্তিক পক্ষপাত এবং ব্যক্তি আস্থা নির্ভরতা কাজ করেছে তা শুরু থেকেই সরকারের গ্রহণযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করেছে। এনসিপির কিছু নেতার সঙ্গে উপদেষ্টাদের সম্পর্ক এবং তাদের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি উস্কানিমূলক বক্তব্য সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। এমনকি উপদেষ্টা পরিষদের সদস্যরা যে একাধিকবার সরকারের দায়িত্ব পালনের প্রতিবন্ধকতা নিয়ে প্রকাশ্যে অভিযোগ করেছেন, সেটিও শাসন ব্যবস্থার অভ্যন্তরীণ দুর্বলতা প্রকাশ করে। এটা এখন পরিষ্কার যে সরকার সংস্কার, বিচার এবং নির্বাচনের মধ্যে ভারসাম্য রাখতে ব্যর্থ হচ্ছে। বিচার প্রক্রিয়া যেমন অগ্রসর হচ্ছে না, তেমনি সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দৃষ্টান্ত খুব সীমিত। আবার নির্বাচন নিয়েও এমন একটি অস্পষ্টতা কাজ করছে যা রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ বাড়াচ্ছে। ফলে এখন প্রশ্ন উঠছে, এই সরকার আসলেই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দিকে এগুচ্ছে, নাকি সময় ক্ষেপণ করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। মাঠ প্রশাসনের স্থবিরতা, রাজস্ব বিভাগে অসন্তোষ, যেটা আমি শুরুতেই বলছিলাম, এবং সংঘবদ্ধ মব সংস্কৃতির উত্থান, এই সবই দেশকে এক ধরনের অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। চট্টগ্রাম বন্দর এবং রাখাইন করিডোর ইস্যুতে সরকারের অবস্থান যে বিভ্রান্তিকর এবং অসামঞ্জস্যপূর্ণ তা নিয়ে সমালোচনা বাড়ছে। একদিকে বলা হচ্ছে জাতিসংঘ শুধুই ত্রাণ পাঠাতে বলেছে, অন্যদিকে করিডোর প্রসঙ্গে সরকারের বিরুদ্ধে জাতীয় স্বার্থ বিরোধী কাজের অভিযোগ উঠেছে। এদিকে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এক পক্ষ যারা নির্বাচন চান, যারা গণতন্ত্রের উত্তরণ চান দ্রুত,
তারা সেনাবাহিনীর ভূমিকাকে সাধুবাদ জানাচ্ছেন। অন্য পক্ষ বলবার চেষ্টা করছে যে সেনাবাহিনী সিভিল বিষয়ে নাক গলাচ্ছে, কিন্তু একথাও ঠিক, যদি সেনাবাহিনী এই নাক গলানোটুকু অগাস্টে না করতো 2024-এ, তাহলে এই অভ্যুত্থান সফল হতো কিনা সেটাও একটা বড় প্রশ্ন। কিন্তু গণ অভ্যুত্থানের সময় সেনাবাহিনীর ভূমিকা জনগণের প্রত্যাশার সঙ্গে মিল রেখেছিল, কিন্তু কেউ কেউ এখন বলবার চেষ্টা করছেন সংস্কার বা রাষ্ট্র কাঠামো পুনর্বিন্যাসে তাদের কোনো মতামত থাকতে পারবে না। অথচ সেনাবাহিনী স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এবং এখন বাংলাদেশে এটা স্পষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে তার মধ্যে একমাত্র সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনী, 3 বাহিনী ক্রিয়াশীল, আর বাকি কোনো প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশে সেই অর্থে কাজ করছে না। এই যে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে যে যারা নেতিবাচক মনোভাব করছেন, তাদের মনোভাব এক ধরনের ষড়যন্ত্রেরই প্রকাশ বলে অনেকে মনে করেন, এবং সেটা স্পষ্ট। সিভিল মিলিটারি সম্পর্কের এমন চরম মেরুকরণ গণতন্ত্রের উত্তরণের পথে প্রতিবন্ধকতা তৈরি করছে। ইতিহাসে দেখা গেছে যে দেশের জন্মযুদ্ধে অংশগ্রহণকারী বাহিনীকে মতামত দেওয়ার সুযোগ না দিলে রাজনৈতিক অস্থিরতা আরো বড় হয়ে ওঠে এবং আরো বাড়ে। বর্তমান সরকার যেসব উপদেষ্টাদের নিয়ে বিতর্কে জর্জরিত, তাদের পদত্যাগের বিষয়ে বিএনপি এবং এনসিপি উভয় দাবি তুলেছে। যদিও বিএনপি দাবি তুলেছে প্রথমে, 3 জনের কথা বলেছে, এনসিপি আবার পাল্টা 3 জন বলছে। সেটাকে আমার কাছে খুবই রহস্যজনক মনে হয় যে এনসিপি যে অভিযোগ করেছে সেই অভিযোগও যথার্থ না যাদের বিরুদ্ধে করেছে, এবং তাদের একজনকে তো অন্তত বলাই যে তিনি এনসিপির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ, এবং একথা বললে অত্যুক্তি হবে না যে হয়তো তারাই তাদের কেউই এনসিপিকে দিয়ে এই অভিযোগটা, যাদের বিরুদ্ধে এনসিপি অভিযোগ করছে তাদের কেউই এনসিপিকে দিয়ে এই অভিযোগটা করিয়েছে, যাতে করে ওই বিএনপির দাবির উল্টো দিকে একটা ভারসাম্য তৈরি হয়। একই সঙ্গে এদের কেউ কেউ হয়তো বোঝাবার চেষ্টা করছেন যে তিনি বিএনপির সঙ্গে আছেন, বিএনপির একটা আশীর্বাদ পাবার জন্য এই কাজটা করা হয়েছে। এবং বিএনপি অবশ্য প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কথা বলেছে যে বিতর্কিত উপদেষ্টাদের সংখ্যাটা এখন আর 3-এ নয়, অর্থাৎ যারাই বিতর্কিত তাদের সবাইকে বাদ দিতে হবে। এদিকে সরকারের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে যে কেউ পদত্যাগ করছেন না, তবু অভ্যন্তরীণ সভায় ডক্টর ইউনূসের পদত্যাগের প্রসঙ্গ আসা এবং পরে সিদ্ধান্ত পরিবর্তন, এটি একটি গভীর রাজনৈতিক সংকটের কিন্তু ইঙ্গিত দেয়। সরকারের বিবৃতিতে বলা হয়েছে, যদি কোনো গোষ্ঠী বা বিদেশি ষড়যন্ত্রের কারণে দায়িত্ব পালন অসম্ভব হয়ে যায় সরকারের জন্য, তাহলে সবকিছু জনসমক্ষে এনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এটি নিঃসন্দেহে একটি সতর্কবার্তা, কারো কারো ভাষায় ধমক, বিশেষ করে বিএনপিকে বা রাজনৈতিক দলগুলোকে, কিন্তু একই সঙ্গে এটি সরকার নিজেই যে চাপে আছে তার একটা প্রমাণও বটে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে পুনরায় যোগাযোগ বৃদ্ধির পরামর্শ কোনো কোনো উপদেষ্টা দিচ্ছেন বলে আমরা শুনেছি, কিন্তু সেই যোগাযোগ কিভাবে ফলপ্রসূ হবে তার দিক নির্দেশনা কিন্তু নেই। সরকারের পক্ষ থেকে একজন ফোকাল পার্সন নিয়োগের প্রস্তাব এসেছে, যিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন, কিন্তু আমরা জানি যে জাতীয় ঐকমত্য কমিশনই আসলে সেই কাজটা করছে। কিন্তু এটি যদি কোনো আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকে, এই ফোকাল পয়েন্ট বা ঐকমত্য কমিশনের কাজ, তবে রাজনৈতিক আস্থার ঘাটতি কিন্তু পূরণ হবে না। এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করবার প্রবণতা এবং তার ফলে ভুল বোঝাবুঝি, এটি একটি মারাত্মক সমস্যা হয়ে উঠেছে। একটি দায়িত্বশীল সরকার হিসেবে এসব আচরণ থেকে বিরত থাকা এবং একটি অভিন্ন বার্তা দেওয়া প্রয়োজন। রাজনৈতিক পর্যালোচনায় এটা উঠে এসেছে যে নির্বাচন নিয়ে ধোঁয়াশা, উপদেষ্টা নিযুক্তিতে পক্ষপাত, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ব্যর্থতা এবং সামরিক বেসামরিক ব্যবস্থার সমন্বয়হীনতা, এই 4টি বড় ব্যর্থতা সরকারকে আজ সংকটের মুখে দাঁড় করিয়েছে। তবুও এখনো সময় আছে। সরকার যদি দ্রুত এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করে, বিচার এবং সংস্কার কার্যক্রমকে বেগবান করে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আন্তরিক সংলাপ শুরু করে, তবে এই অস্থিরতা কাটিয়ে ওঠা সম্ভব। আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতেও এই সংকটকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ভারত, চীন এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক দপ্তরগুলো বাংলাদেশের রাজনৈতিক অগ্রগতি নিয়ে সক্রিয়। সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্রের উত্তরণ না হলে দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক অংশীদারিত্বে প্রভাব পড়বে। একই সঙ্গে সীমান্ত সংকট, করিডোর ইস্যু এবং নিরাপত্তা হুমকি আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্বিগ্ন করছে। এই মুহূর্তে বাংলাদেশের প্রয়োজন জাতীয় ঐকমত্য, যা কেবল একটি গ্রহণযোগ্য নির্বাচন নয়, বরং একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের রূপরেখা দেবে। সেজন্য সরকারের উচিত হবে গণমাধ্যম, রাজনৈতিক দল,
সুশীল সমাজ এবং নিরাপত্তা সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি জাতীয় সংলাপের আয়োজন করা। এমন একটি উদ্যোগই পারে এই সংকটকে সুযোগে পরিণত করতে। শেষ কথা হিসেবে বলা যায়, বাংলাদেশ একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে রাজনৈতিক রূপান্তরের সম্ভাবনা, অন্যদিকে সাংবিধানিক এবং প্রশাসনিক ব্যর্থতার আশঙ্কা। সরকার যদি ব্যর্থ হয় তবে দায় শুধু তাদের নয়, বরং এই সংকটকে মোকাবেলা করতে না পারার জন্য গোটা রাষ্ট্রীয় ব্যবস্থাই প্রশ্নবিদ্ধ হবে। আর যদি সরকার সফল হয় তবে এটি হবে বাংলাদেশে গণতন্ত্রের এক নতুন সূচনা। শেষ করবার আগে বলি, বাঙালির একটা চিরায়ত স্বভাব, সেটা যেন আমরা সবাই পরিহার করে চলি। এবং এটা হচ্ছে পরনিন্দা। এই পরনিন্দা শব্দের কিন্তু কোনো ইংরেজি ভার্সন নাই, মানে ইংরেজিতে এটা খুঁজে পাওয়া যায় না। কাজে আমরা এতটাই পরনিন্দা করি, পরচর্চা করি, এটা আমাদের পরিহার করা নিজের জন্য ভালো, অন্যের জন্য ভালো। কারো অনুপস্থিতিতে তার নিন্দা করা থেকে আসুন আমরা সবাই বিরত থাকি। এই অভ্যাসটা বাঙালির জন্য অত্যন্ত জরুরি, এই চর্চাটা পরিহার করা।